শেয়ার স্ক্রিন পিডিএফ ফাইলে আমরা এই যে এর আগের দিন শেষ করছিলাম যেখানে পাঞ্চ থ্রু, ওটার পরবর্তী অংশ ব্রেনানের 4.4 সেটাতে যাচ্ছি। সেটাতে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে নন স্টেশনারি ট্রান্সপোর্ট ইফেক্টস, এই জিনিসটার দিকে কনসেন্ট্রেট করতে বলছে এবং ব্রেকডাউন। কিন্তু সেটার জন্য বলছে যে সেকশন 3.4 থেকে একটু করে নিতে, রিভিউ করে নিতে। তো মেইন থিমটা হচ্ছে নন স্টেশনারি ট্রান্সপোর্ট অকার্স ইন ডিভাইসেস উইথ ভেরি শর্ট অ্যাক্টিভ রিজনস। তোমাদের মনে আছে ওখানে বলছিলাম যে খুব দ্রুত যদি মাঝখানের এলাকাটা দিয়ে চ্যানেল দিয়ে চলে যায় এইচএফইটিতে, তখন এরকম একটা ছিল ব্যাপার। তো সেখানে তখন একটা নন স্টেশনারি বিহেভিয়ার প্রদর্শন করে। আর এখানে হচ্ছে এইচবিটি। তো এইচবিটির কোনো একটা রিজিয়নের মধ্য দিয়ে যদি খুব দ্রুত চলে যায়, তো দ্যাট ইজ রেলিভেন্ট টু নন স্টেশনারি। So these non-stationary effects are expected to appear in any structure in which dimensions of the active regions are comparable to the electron mean free path. তাহলে এখানে দুটো টার্ম আবার আসতেছে, একটা হচ্ছে ডাইমেনশনস এবং সেটা কার অ্যাক্টিভ রিজিয়নের, এবং আরেকটা হচ্ছে মিন ফ্রি পাথ, সেটা কার ইলেকট্রনের। তো ইলেকট্রনের মিন ফ্রি পাথ মানে জানো, এখানে একটা যদি অ্যাটম থাকে, এখানে একটা অ্যাটম থাকে, তারা তোমার ভাইব্রেট করে, তারপর ইলেকট্রন এখান দিয়ে আসে, ইলেকট্রন এখান দিয়ে এসে স্ক্যাটার হয়ে যায়, আবার আরেকটা যায়, আবার স্ক্যাটার হয়। তো ইলেকট্রনটাকে কে ড্রাইভ করে? ইলেকট্রন ড্রাইভ করে একটা ইলেকট্রিক ফিল্ড। এটা হইতে পারে ইলেকট্রিক ফিল্ড দ্বারা সে হয়তো ড্রিভেন হচ্ছে কোনোভাবে, বাইরে থেকে ভোল্টেজ দিয়েও হইতে পারে, অন্যভাবে হতে পারে, অথবা ডিফিউশন থাকতে পারে কোনোভাবে। ইলেকট্রনটা তো স্থির থাকবে না, একটা ভেলোসিটিতে যাবে, দ্যাট ইজ রিলেটেড টু ইলেকট্রিক ফিল্ড। তো তারা যখন একটা ধাক্কা খেলো এবং আরেকটা ধাক্কা খেলো, এই যে মাঝখানের টাইমটা, সেটাকে আমরা বলতে পারি মিন ফ্রি টাইম। তো কাজে এই মিন ফ্রি টাইম মধ্যে সে যতটুকু ডিস্টেন্স কভার করবে সেটাকে আমরা বলতে পারি মিন ফ্রি ডিস্টেন্স। তো এই মিন ফ্রি ডিস্টেন্সটা আর অ্যাক্টিভ রিজিয়ন মনে করো ডি অ্যাক্টিভ, যেখানে ডিভাইসের মেইন কাজটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়নে। তো সেই অ্যাক্টিভ রিজিয়নটা আর ইলেকট্রনের ডাইমেনশনস, মিন ফ্রি পাথের যে ডিস্টেন্স, এটা যখন কম্পেয়ারেবল হয়ে যায়, তখন নন স্টেশনারি বিহেভিয়ার দেখা যায়। ক্যারিয়ার্স ক্যান ট্রাভার্স দিস শর্ট অ্যাক্টিভ রিজিয়নস, ট্রাভার্স মানে পার হয়ে যায়, উইদাউট সাফারিং সাফিসিয়েন্ট কলিশনস, তাই না? তো তখন কি হয়, অ্যাক্টিভ রিজিয়নটা তো কাজের জায়গা, সেই কাজের জায়গা দিয়ে সে চলে যাচ্ছে, কিন্তু সেখানে কোনো কলিশন হচ্ছে না, কারণ কলিশনের টাইমে মধ্যে সে চলে যাচ্ছে, ফলে কলিশনের ডিস্টেন্সটাও সে পাচ্ছে না, তার আগে সে কভার করে চলে যাচ্ছে। তো এই কলিশন হলে টু রিল্যাক্স ইনটু স্টেডি স্টেট, এই কলিশন গুলো হওয়ার ফলে তাদের স্টেডি স্টেটে যাওয়ার একটা প্রবণতা থাকে, তো এই জিনিসটা হয় না। তো কাজে তখন নন স্টেশনারি বিহেভিয়ার দেখাবে। এইচবিটি যেটা আমরা এর আগে পড়েছি, the base region is typically very small and again non-stationary transport. The base region HBT ও আগে পড়েছিলাম, এখন যেটা পড়তেছি। আচ্ছা, HBT, the base region is typically very small and again non-stationary transport effects are expected to appear. কাজে ফেটের মধ্যে, এইচএফইটির মধ্যে যেমন পড়ছিল, এখানে বেজ রিজিয়নটাকে ওরা টার্গেট করছে, যেখানে সমস্যা হতে পারে নন স্টেশনারি। So as in FETs, the presence of non-stationary transport effects can generally alter the carrier dynamics and as much the frequency performance of the device. HFET যখন পড়েছিলাম তখনও বলা হয়েছিল যে এই টাইমের সাথে সাথে তোমার এবং রিজিয়নের মধ্যে দিয়ে সে যে দ্রুত চলে যাচ্ছে উইদাউট এনি কলিশন, সেটার সাথে ফ্রিকোয়েন্সি রেসপন্সের একটা রিলেশন থাকে। আচ্ছা, এখন আমরা আবার কি পড়েছি, এইচবিটির মধ্যে দুই রকম পড়েছি, অ্যাব্রাপ্ট জাংশন এবং গ্রেডেড জাংশন। তো বলছে ইন অ্যান অ্যাব্রাপ্ট এমিটার বেস জাংশন, যেটা একটা কেস, এবং যদি এইচবিটিটা হয় এনপিএন, দ্য প্রেজেন্স অফ দ্য কন্ডাকশন ব্যান্ড এইচ ডিসকন্টিনিউটি, ঠিক আছে, অ্যাব্রাপ্ট মানে তো ডিসকন্টিনিউটি থাকবে, অ্যাব্রাপ্ট হবে এরকম। হ্যাঁ, conduction band edge discontinuity provides a launching ramp for injected electrons
ঠিক আছে? তাহলে এখানে যেহেতু অ্যাব্রাপ্ট আছে, তোমাকে খাড়া দেয়ালে ওঠার মতো একটা লঞ্চিং র্যাম্প দিয়ে তাকে লাফ দিতে হবে আর কি, লঞ্চিং র্যাম্প। তো ইলেকট্রনস এন্টারিং দ্য বেস, এটা এমিটার, এটা বেস, এখান থেকে ঢুকছে ইলেকট্রন, from emitter are injected with a minimum kinetic energy equal to the potential energy of the conduction band H discontinuity, এবং সেটা হচ্ছে ডেল ইসি। তাহলে পটেনশিয়াল কন্ডাকশন ব্যান্ডের যে ডিসকন্টিনিউটি থাকে উপরের দিকে, সেই যে ডেল ইসিটা, সেই ডেল ইসি পরিমাণ মিনিমাম কাইনেটিক এনার্জি থাকলেই তো সেই লাভটা দিতে পারবে আর কি, সেটাই বলতেছে। কনসিকুয়েন্টলি দ্য ইনজেক্টেড ইলেকট্রনস এন্টার দ্য বেস অ্যাট রিলেটিভলি হাই এনার্জি, আর একটু বেশি হয়, অ্যান্ড এ কনকমিটেন্ট, সাথে সাথে প্যারালাল হয়, হাই ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, তাই না? তো কাজে এনার্জি যদি বেশি হয় তাতে সাথে ভেলোসিটিও বেশি হবে, তাহলে ড্রিফট ভেলোসিটিটা বেশি হবে। It is possible then that the transit time within the base can be diminished. ঠিক আছে, বেজের মধ্যে দিয়ে যাওয়ার যে সময়টা, সেটা এত হাই এনার্জিতে আসবে, এত হাই ভেলোসিটিতে আসবে, যে আসার সাথে সাথে সে ওই তোমার তালেবানদের মতো দ্রুত চলে যাবে। তো however, the actual conditions under which significant improvement in the carrier transit time can be realized depend on several parameters. এটা তো হলো কনসেপচুয়াল ব্যাপার। এখন আমরা যদি প্যারামিটার ধরে ধরে চিন্তা করতে বলতেছি, অ্যাকচুয়াল কন্ডিশনস যদি হয় এবং ক্যারিয়ার ট্রানজিট টাইমের যে বললো, তো ট্রানজিট টাইম থাকতেছে না, দ্য ট্রানজিট টাইম উইদিন দ্য বেস ক্যান বি ডিমিনিশড, তো ওই টাইমটাই থাকছে না। তো ওই টাইমের ক্ষেত্রে যে ইমপ্রুভমেন্ট করতে হয়, তাহলে সেভারেল প্যারামিটারের দিকে খেয়াল রাখতে হবে। তো সেখানে বলা হচ্ছে এই জিনিসটা আজকের এই এলাকাটা, এটা হচ্ছে মোটামুটি ডিসকাশন, তোমরা পরে নোট করে নিও, ভিডিও দেখো। তো ইন্টার ভ্যালি ট্রান্সফার in direct band gap semiconductors leads to a significant decrease in the electron drift velocity. তাহলে এই ড্রিফট ভেলোসিটিটাকে কমানোর জন্য একটা মেকানিজম হচ্ছে ইন্টার ভ্যালি ট্রান্সফার ইন ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর মানে কিন্তু তোমার এই গামা পয়েন্টেই কিন্তু হচ্ছে, ব্রাইলিয়নজনের সেন্টার পয়েন্টেই ই ভার্সেস ই ভার্সেস কে যে ডায়াগ্রামটা, এটা যদি তোমার ইভি সরি ইসি হয়, তাহলে এখানে অনেকগুলো ভ্যালি থাকে। তো এই ভ্যালিগুলোর মধ্যে কিন্তু ডাইরেক্ট হওয়া মানে এখানে মিনিমামটা কিন্তু এখানেই থাকে, গামা পয়েন্টেই মিনিমামটা থাকে, কিন্তু সেখানে ইন্টারভ্যালি ট্রান্সফারের কথাটা এখানে আনা হলো। তাহলে মেকানিজমটা যদি হয় যে সেখানে ইন্টারভ্যালি ট্রান্সফার হবে, তাহলে কিন্তু তোমার ওই যে মোমেন্টাম ট্রান্সফার, এই সমস্ত ঘটনাগুলা ঘটাতে পারলে, তাহলে তোমার ড্রিফট ভেলোসিটির উপর একটা কমানোর, ড্রিফট ভেলোসিটিটা কমানোর একটা মেকানিজম তৈরি করতে পারে। ফর এক্সাম্পল, গ্যালিয়াম আর্সেনাইড কিন্তু ডাইরেক্ট সেমিকন্ডাক্টর, এই ডাইরেক্ট হওয়ার কথা। ইলেকট্রনস অকুপাই দ্য লো ইফেক্টিভ ম্যাস হাই মোবিলিটি, এখানে কিছু একটা নাম দিছিল গামা ভ্যালি বা কিছু একটা হবে, আন্ডার লো অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ইভেন আন্ডার স্টেডি স্টেট কন্ডিশনস দ্য ইলেকট্রন ড্রিফট ভেলোসিটি ক্যান বি রিলেটিভলি হাই। মোবিলিটি বেশি, মোবিলিটির সাথে ভেলোসিটি রিলেশন হচ্ছে, এই যে মোবিলিটি বেশি হওয়া মানে ভেলোসিটি বেশি হয়। তো অ্যাজ দ্য ইলেকট্রন এনার্জি ইনক্রিজেস, এখন ইলেকট্রনের এনার্জি যদি বাড়া হয় টু দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ এনার্জি ফর ইন্টার ভ্যালি ট্রান্সফার, তাহলে এখানে ইলেকট্রনের এনার্জি বাড়াতে বাড়াতে এদিকে চলে যাবে, ইন্টার ভ্যালি ট্রান্সফারের মতো এনার্জি যদি পাওয়া যায়, তার মানে আরেকটু এনার্জি বেশি হয়। ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ডে যে এনার্জি দরকার তার থেকে যদি একটু বেশি এনার্জি দেওয়া হয়, তাহলে সে ওই এনার্জিটা নিয়ে কি করবে, কাউকে তো দিতে হবে, তখন ইন্টার ভ্যালি ট্রান্সফার হতে পারে। আচ্ছা, the energy relaxation rate increases dramatically due to the presence of very strong deformation potential scattering. ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে স্ট্রং ডিফরমেশন পটেনশিয়াল স্ক্যাটারিং। স্ক্যাটারিং মানে হচ্ছে ধাক্কা খাওয়ার কিছু একটা হবে অ্যাটমের সাথে, তো এখানে পটেনশিয়াল ডিফরমেশন করে দিতে পারে, এরকম একটা কনসেপ্ট বলা হয়েছে। The strong deformation potential scattering acts to transfer the electrons into the secondary L valleys. এটা মনে করো এল ভ্যালি, এটা মনে করো গামা, কন্ডাকশন ব্যান্ডের উপরের দিকে। আর গামা এল কি, এগুলো তো মনে আছে, রেসিপ্রোকাল ল্যাটিসের মধ্যে গেলে, কে স্পেসে গেলে তোমার ইউনিট সেল যেটা থাকে ফার্স্ট ব্রাইলিয়ন জোন, তার সেন্টারটা হচ্ছে গামা পয়েন্ট, এবং বিভিন্ন দিকে এল থাকে, এক্স থাকে,
তো এরকম এল পয়েন্টে ট্রান্সফার করার ব্যবস্থা করা হয় ইউজিং স্ট্রং ডিফরমেশন পটেনশিয়াল স্ক্যাটারিং। এবং সেটা কখন হয়, যখন তুমি মেকানিজমটা কি, মেকানিজমটা হচ্ছে ইলেকট্রন এনার্জি বাড়ানো। ইলেকট্রন এনার্জি বাড়ানো, ইনক্রিজ টু দ্য থ্রেশহোল্ড এনার্জি, একটা থ্রেশহোল্ড এনার্জি বেশি নিয়ে যাওয়া। ঠিক আছে, ইলেকট্রনের এনার্জি বাড়াবা কিভাবে? ইলেকট্রনের এনার্জি কিসের সাথে সম্পর্ক? এনার্জি হচ্ছে ভেলোসিটির সাথে সম্পর্ক আছে এটা। তো ওইভাবে চিন্তা করতে পারছো। তো ইলেকট্রনের এনার্জিটা আরো বেশি উপরে নেওয়া যায়। এখন সেই এনার্জিটা তুমি বাইরে থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করে করতে পারো। ঠিক আছে, এনার্জিটাকে সে ভোল্টেজের কাছ থেকে এনার্জি নিয়ে সে হয়তো হায়ার এনার্জিতে সে ট্রান্সফার হতে পারে, আরেকটু হায়ার কন্ডাকশন ব্যান্ডের মধ্যে আরেকটু হায়ারে চলে গেল। তো তখন একটা মেকানিজম ঘটে, স্ট্রং ডিফরমেশন পটেনশিয়াল স্ক্যাটারিং। তো strong deformation potential acts to transfer the electrons into secondary values in which the effective mass is high. এইখানে তোমার এই জায়গাটাই ছিল, এই জায়গায় ছিল ম্যাস মনে করো m1, মোবিলিটি ছিল μ1, কিন্তু যখন ওই ওই এল এ চলে গেল তখন মনে করো m2, and that m2 is high, কিন্তু মোবিলিটি is less, মোবিলিটি 2 যেটা সেটা হবে কমে যাবে, in which the effective mass is higher than the ওই গামা ভ্যালু বলতেছে। The sudden increase in the carrier effective mass results in the drop in drift mobility. তো drop in drift mobility মানে তোমার মনে করো মিউ, আমি কি বলবো, ইফেক্টিভ ম্যাস বাড়লো, মিউ কমলো, তার ফলে ড্রিফট ভেলোসিটি কি হবে, সেটাও কমে যাবে। আচ্ছা, তো the sudden increase in the carrier effective mobility results in a sharp drop in drift velocity, তার ফলে ভেলোসিটি কমে যাবে। Therefore, for high speed transport, it is important that inter-valley transfer be avoided. আচ্ছা, এখানে আবার উল্টা কথা বললো, এতক্ষণ টার্গেট করে বললো যে তোমার ইন্টারভ্যালি ট্রান্সফার করে ট্রানজিট টাইমটা কমাবে। তো ট্রানজিট টাইমের কমানোর নিয়ে এত কথা বলার পরে আবার উল্টা বলতেছে যে হাই স্পিডে আবার ইন্টারভ্যালিটাকে অ্যাভয়েড করা হবে। তাহলে প্রশ্ন থাকতে পারে যে হাই স্পিড ট্রান্সপোর্ট যদি চাও তাহলে ইন্টারভ্যালি লাগবে কি লাগবে না, আর কেন লাগবে কেন লাগবে না। আর যদি তুমি এই বেস ট্রানজিট টাইমটাকে যদি কমাতে চাও, না সরি কমাতে চাও না, এটাকে যদি আপগ্রেড করতে চাও, এখানে ভাষাটা কি ছিল ধরো, ইমপ্রুভমেন্ট ইন ক্যারিয়ার ট্রানজিট টাইম, ইমপ্রুভমেন্ট যদি করতে চাও ক্যারিয়ার ট্রানজিট টাইম, তাহলে তোমার স্ক্যাটারিং এর যেটা নাই সেই জিনিসটাকে আনতে হবে। আনার জন্য বেশি ইয়ে দিয়ে তোমার হায়ার এনার্জিতে নিতে হবে ইলেকট্রনকে, নিলে তখন ইন্টারভ্যালি ট্রান্সফার হবে। ইন্টারভ্যালি ট্রান্সফার হলে তখন মোমেন্টাম বেড়ে যাবে, মোমেন্টাম বাড়লে মোবিলিটি কমে যাবে, মোবিলিটি কমলে ভেলোসিটি কমে যাবে, ভেলোসিটি কমে গেলে ওই বেজের মধ্যে দিয়ে যাওয়ার যে সময়টা সেটার মধ্যে তার স্ক্যাটারিং এর ওই ইয়েটা থাকবে আর কি, প্রসেসটা থাকবে। মানে ঘুরে ফিরে দুই দিক দিয়ে কথা বলতেছে আর কি। আচ্ছা, টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ নন, এবং তখনই তোমার ওই যে নন স্টেশনারি, টু আন্ডারস্ট্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ নন স্টেশনারি ট্রান্সপোর্ট ইন এইচবিটি, ইট ইজ নেসেসারি টু এক্সামিন ট্রানজিয়েন্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট। তাই না, তোমরা তো স্টেডি স্টেট না হলে তো ট্রানজিয়েন্ট, এটা তো 1-1 থেকে পড়ছো। তো ফলোইং হাই এনার্জি ইনজেকশন, আচ্ছা, তো তার সাথে হাই এনার্জি ইনজেকশনকে একটা রিলেট করা হয়েছে। Transient transport is defined as the dynamical regime prior to achieving steady state conditions. এটা তোমরা সব ক্ষেত্রেই একই ধরনের ব্যাপার, প্রথমে এরকম ট্রানজিয়েন্ট থেকে তারপর আস্তে আস্তে স্টেডি স্টেট হয়। তো ফলোইং হাই এনার্জি ইনজেকশন ফ্রম দ্য এমিটার, আবার ওই এমিটার বেজে যাও, এবং ওখানে কি বলা হয়েছিল, অ্যাব্রাপ্ট নিয়ে চিন্তা করছিলাম, গ্যাপ ছিল, লঞ্চিং এর ব্যাপারটা ছিল, তারপরে ওই লঞ্চিং করতে গেলে হাই এনার্জি লাগবে, সো হাই এনার্জি ইনজেকশন লাগবে এখান থেকে, নাইলে এই লঞ্চিং করতে পারবে না, সেখান থেকে ওখানে লাভ দিয়ে যাওয়া সম্ভব হবে না। আচ্ছা, ফলোইং হাই এনার্জি ইনজেকশন ফ্রম দ্য এমিটার, দ্য ইলেকট্রনস টিপিক্যালি ট্রাভার্স দ্য ন্যারো বেজ রিজন, এখন এখানকার বেজ রিজনটা আবার ন্যারো বলা হচ্ছে, ন্যারো বেজ রিজন বিফোর দে রিল্যাক্স টু স্টেডি স্টেট। আচ্ছা, therefore the transient electron dynamics within the narrow base of an HBT strongly influence the device performance. এতক্ষণ তো এইসব কথাই বলা হয়েছে। The transient can be measured earlier in time at distance. If we presented an expression for the mean distance d, an electron travels before a steady state conditions are achieved. আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েশন 3.4.4, ওখানে যেতে পারি। এখানে কি বলছে, মিন ডিস্টেন্স টাইম যেখানে স্টেডি স্টেটে আসার আগে, এটা একটু দেখে আসতে পারি চলো। 3.4.4
এটা 170-এ ছিলাম না? ইকুয়েশন 3.4.4, এগুলো তো আমরা পড়ছিলাম মনে হয়। এটা বললো না আর্টিকেল বললো? ইকুয়েশনই তো বললো 3.4.4। আচ্ছা, 3.444 একটা ডিস্টেন্স বলছে, স্টেডি স্টেটে আসতে হলে এই ডিস্টেন্সটা তোমার কভার করতে হবে, সেটার ভ্যালু 3.4.5-এও পাওয়া আছে সেখানে তোমার। এই জিনিসটা একটু দেখে নিও আবার 117-তে। আচ্ছা, এখন যেখানে আসলাম সেখানে যাই। দ্যাট দ্য ডিস্টেন্স ডিপেন্ডস অন অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, ওই ইকুয়েশনের মধ্যে ফিল্ড ছিল। তো আমিও বললাম তোমাদের যে ফিল্ড বাড়লে এনার্জিটা কিন্তু এমন হবে যে ইন্টার ভ্যালুর দিকে যেতে পারবে। তো দি হায়ার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ দ্য লঙ্গার ডি। ঠিক আছে, তো ফিল্ডের ভ্যালুটা, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যত বাড়বে, ওই 3.4.4 ইকুয়েশন বলতেছে যে ডিস্টেন্স তত বাড়বে। One could conclude then that to achieve high speed operation it is essential to use very high strength applied fields. তার মানে ফিল্ড দিলে ফ্রিকোয়েন্সি অপারেশন হাই স্পিড যেতে হবে। However, this is incorrect. Equation does not include any effects from intervalley transfer, তাই না? আমরা এখন নতুন যে জিনিসটা দেখলাম ইন্টারভ্যালি ট্রান্সফার, ওটা কিন্তু ওখানে ইনক্লুডেড ছিল না। তো ইফ দ্য অ্যাপ্লাইড ফিল্ড ইজ টু হাই, এটা যদি কি বলবো, টু হাই, এরকম একটা সিচুয়েশন, the electrons are heated quickly to the threshold energy of the intervalley transfer। ঠিক আছে, তো তখন এই এনার্জি থেকে এই এনার্জিতে যাওয়ার জন্য যে এক্সট্রা এনার্জিটা লাগবে, মনে করো ডেল ই এল, এল পর্যন্ত যাচ্ছ তো ডেল ই এল বললা, তাহলে তোমার থ্রেশহোল্ড এনার্জিতে যাওয়ার মতো এই ইয়েটা তুমি পাচ্ছ, এনার্জিটা কোথা থেকে পাচ্ছ আর কি। তো সেই এনার্জিটা যদি এখানে পাও, তাহলে এখান থেকে ওখানে যদি যাও, তাহলে তো ওই থ্রেশহোল্ড, এটাকে বলতেছে ওরা মানে কাছাকাছি থ্রেশহোল্ড হিসাবে চিন্তা করতেছো। তো অ্যাজ এ রেজাল্ট ইন্টারভ্যালি ট্রান্সফার অকার্স অ্যান্ড ইলেকট্রন ভেলোসিটি ডিক্রিজেস অ্যাব্রাপ্টলি। ওই একই কারণ, ইফেক্টিভ ম্যাস বাড়বে, মোবিলিটি কমবে, দিস কনসেপ্ট। হেন্স দেয়ার ইজ এ উইন্ডো অফ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আন্ডার হুইচ হাই ট্রানজিয়েন্ট স্পিড ট্রান্সপোর্ট ক্যান বি অ্যাচিভ। ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ডের যদি কতগুলা ভ্যালু ধরো, ইলেকট্রিক ফিল্ড এরকম ধরো এর টাইমের সাথে ধরলা ইলেকট্রিক ফিল্ড, তো কোনো কোনো জায়গায় এরকম ফিল্ড স্ট্রেংথে কিছু কিছু উইন্ডো থাকবে যেখানে ট্রানজিয়েন্ট স্পিডটা বেশি পাবো, আবার কোথাও কোথাও ট্রানজিয়েন্ট স্পিডটা কম পাবো। তাহলে এটা এভাবে যদি বলি, এইদিকে ইলেকট্রিক ফিল্ড যদি বলি, এখানে যদি ভেলোসিটি বলো, তাহলে ছোট ছোট উইন্ডোতে আমরা ট্রানজিয়েন্ট স্পিড পাবো, এরকম একটা ব্যাপার আর কি। আমি যেভাবে দিলাম এটা হয়তো ছবি না, কিন্তু এ ধরনের একটা কনসেপ্ট, এটাকে উইন্ডো বলতেছে আর কি। তো কেউ কেউ রিসার্চ করছে 1982-তে, দ্যাট ট্রানজিয়েন্ট ইলেকট্রন ডাইনামিক সিস্টেম নিয়ে ফলোইং হাই এনার্জি ইনজেকশন ইন গ্যালিয়াম আর্সেনাইড। হাই এনার্জি তো বুঝতেই পারছো, এমিটার থেকে বেজে গিয়ে ওই যে ইয়েটাকে ডেলিসিটাকে কভার করা। তো দে কনক্লুডেড দ্যাট এ স্মল কলিশন ফ্রি উইন্ডো এক্সিস্ট ইন গ্যালিয়াম আর্সেনাইড with respect to the parameters such as electric field, injection energy, external voltage, device dimensions। তাহলে কতগুলা ফ্যাক্টরের উপর ওনারা রিসার্চ করেছেন, ট্যাং এবং হাস, যে কিছু কিছু ফিল্ডের জন্য কলিশন ফ্রি জায়গা থাকবে। ঠিক আছে, তুমি যদি এদিকে ইলেকট্রিক ফিল্ড ধরো, আর এদিকে যদি ধরো তুমি যে কলিশন ঘটছে, কলিশন, তাহলে এই পর্যন্ত ধরলা কলিশন হচ্ছে, আবার এখান থেকে এখানে ধরলা কলিশন হচ্ছে, তাহলে এই যে জায়গাটা, এই ইলেকট্রিক ফিল্ড 1 থেকে ইলেকট্রিক ফিল্ড 2 পর্যন্ত, এটাকে কলিশন ফ্রি বলতে পারো। তো কিছু কিছু জায়গায় এরকম কলিশন ফ্রি জায়গা থাকবে, এটা ওনাদের রিসার্চে বেরিয়েছে। এবং সেগুলো কিসের কিসের উপর ডিপেন্ড করবে, কতগুলো প্যারামিটারের উপর।
সেই প্যারামিটার গুলো হচ্ছে, সরি, 1 নম্বর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, 2 নম্বর ইনজেকশন এনার্জি, কত এনার্জিতে ইনজেকশন হচ্ছে, 3 নম্বর এক্সটার্নাল ভোল্টেজ, আমি যেটা প্রথমে বললাম ইন্টারভ্যালির জন্য, অ্যান্ড ডিভাইস ডাইমেনশনস। তুমি এইচবিটি যেটা বানাচ্ছ তার এমিটার বেস কালেক্টর গুলার ডাইমেনশনস গুলা সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে ফিল্ড, এনার্জি, আর মোস্ট ইম্পর্টেন্টলি ভোল্টেজ অ্যান্ড ডিভাইস ডাইমেনশনস। তা মিস্টার ট্যাং এবং উনারা এমপ্লয়েড এ ফুল ব্যান্ড এক্সাম্পল মন্টে কার্লো সিমুলেশন, সেটা আমরা এখন যাব না। এগুলো কাজ করেছেন ওনাদের রিসার্চ। তো ইট ইজ ইন্টারেস্টিং টু এক্সামিন দ্য ট্রানজিয়েন্ট ইলেকট্রন ভেলোসিটি ইন বাল্ক। এখানে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল হিসাব করছে, এগুলো তোমরা ইন্টারেস্টেড হলে দেখো। আমরা কোনো স্পেসিফিক ম্যাটেরিয়ালের মধ্যে এখন যাচ্ছি না, জেনারেলাইজ ডিসকাশন করছি। দ্য ফিজিক্যাল এক্সপ্রেশন অফ রেজাল্ট শোন ইজ সিম্পল। এখানে ম্যাটেরিয়াল বেসড রেজাল্ট দিয়েছে, মনে হয় ক্যালকুলেটে, না সরি, গ্যালিয়াম আর্সেনাইডের জন্যই দিয়েছে। ক্যালকুলেটেড ট্রানজিয়েন্ট ইলেকট্রন রিড ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স। এটা হলো তোমার সেই ডিস্টেন্স, আর এদিকে হলো ড্রিড ভেলোসিটি, এবং ড্রিড ভেলোসিটিটা 1 থেকে 10 পর্যন্ত। এটা কি ভেলোসিটি বলছে? হ্যাঁ, সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। আর এখানে তোমার ইলেকট্রিক ফিল্ডটা বলে দিছে 10 কিলোভোল্ট পার সেন্টিমিটার। আর এখানে টেম্পারেচার বলে দিয়েছে, ডাইমেনশন, এখানে রেসিপ্রোকাল ল্যাটিসের ডাইমেনশনস গুলো এখানে দিছে। এবং ই নটটা কি এখানে বোঝা যাচ্ছে না। অ্যাপ্লাইড ফিল্ড এত, এটা একটা পার্টিকুলার ক্রিস্টাল ডিরেকশন, হ্যাঁ, ভেরিয়াস লঞ্চিং এনার্জিস। আচ্ছা, এ বি সি ডি হচ্ছে এই ডাইমেনশনস এর উপর ইফেক্ট। তাহলে ডাইমেনশনস এর উপর চেঞ্জ করলে দেখা যাচ্ছে ড্রিফট ভেলোসিটি বাড়ছে। তো এইরকম ফিগারের ব্যাখ্যা চাইতে পারে। একই জিনিস তোমার ইন্ডিয়াম ফসফাইডের জন্য দেখাইছে। এগুলো গ্রাফ দিলে গ্রাফের ব্যাখ্যা চাওয়া ছাড়া কিছু নাই এখানে। দুইটা গ্রাফই বললাম, নিচের গুলো আর যাচ্ছি না। এক একটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ধরে ধরে হিসাব করছে। আচ্ছা আচ্ছা, এখানে, আচ্ছা এখানে একটা অ্যানালাইসিস আছে সবগুলা মিলায়। এটা হচ্ছে পেজ নাম্বার 163। দ্য মিনিমাম অবজার্ভড in the transit time implies that the device needs to be designed carefully with respect to the applied field and launching energy to optimize non-transient effect. তাহলে ট্রানজিয়েন্ট নন স্টেশনারি ট্রান্সপোর্ট ইফেক্ট যেটা, সেটা করার জন্য তোমার ডিভাইসটাকে ডিজাইন করতে হবে সুন্দরভাবে, এবং সেটা কোন ফিল্ডে সে কাজ করবে এবং লঞ্চিং এনার্জি কত লাগবে এইগুলোর হিসাব নিকাশ করে। তো অনলি select values of the applied field and launching energy results in a significant reduction in transit time. ট্রানজিট টাইমটা কমানো যায়। ট্রানজিট টাইম বেশি হওয়াতেই কিন্তু তোমার ওই রিল্যাক্সেশনের ইয়েটা হয়ে যাচ্ছিল, এই মিন টাইমটা মানে স্ক্যাটারিং ছাড়াই চলে যাচ্ছিল। এখন ট্রানজিট টাইমটা যদি, ও সরি, রিডাকশন ইন ট্রানজিট টাইমটা কমালে তো স্ক্যাটারিং ছাড়াই হবে উইথ, তাহলে তখনই হচ্ছে নন স্টেশনারি উইথ এ কনকমিটেন্ট ইমপ্রুভমেন্ট এন্ড দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ দ্য ডিভাইস। আচ্ছা, তো টাইমের সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন, এটা তোমরা সবসময় জানো, ওইটার কথাটা সবসময় মনে রাখবা। তাহলে টাইম কমালে ফ্রিকোয়েন্সি রেসপন্স ভালো আসবে আর কি। In conclusion, the choice of launching energy and applied field greatly affect the degree of velocity overshoot in a device, since these quantities strongly determines the onset of intervalley transfer. তাহলে এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস থাকছে, একটা ট্রানজিট টাইম, মিন ফ্রি টাইম, মিন স্ক্যাটারিং ফ্রি টাইম, তারপরে ইন্টারভ্যালি স্ক্যাটারিং, মোবিলিটি কমে যাওয়া বেড়ে যাওয়া, এই ফ্যাক্টর গুলা কনসিডার করতে হবে। এগুলা নিয়ে হয়তো কনসেপচুয়াল প্রশ্ন থাকতে পারে, ফাইনালে হয়তো থাকতে পারে, কারণ এটা তো কুইজ 3-তে নাই। আজকে যেটা পড়াচ্ছে এটা কুইজ 3-তে নাই, কুইজ 3-তে হচ্ছে গতকালকে পর্যন্ত। তো as we have seen, the key to prolong velocity overshoot is to delay intervalley transfer. The most obvious means by which the intervalley transfer can be delayed is to use a material such as indium phosphide, in which the intervalley separation energy is relatively large. তো তার মানে এই ভদ্রলোক থেকে এই ভদ্রলোকে যাওয়ার যে এনার্জি লাগবে সেটাকে আমরা বলতেছিলাম ডেল ইসি, ডেল ইসি তো না, মানে ডেল ইএল বলছিলাম।
এখন এল না বলে এন বলো, এল বা অন্য কোনো পয়েন্ট হতে পারে, এক্স হতে পারে, এবং সেটার সাথে বলছিল ওটাকে থ্রেশহোল্ড এনার্জি বলছিল। ওই থ্রেশহোল্ড এনার্জিটা যত বেশি হবে ইন্টারভ্যালি স্ক্যাটারিং এর সম্ভাবনা তত কমবে আর কি। তো সেটা করলে ওটাকে ডিলে করা যাবে, ইন্টারভ্যালি ট্রান্সফারকে ডিলে করা যাবে, এবং সেটা ডিলে করলে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা ভালো আসবে, এটা হচ্ছে ব্যাপার। However, such a choice is always not possible. So, although velocity overshoot can be reasonably maintained over a short distance, such as the base of the HBT, it is exceedingly difficult to maintain velocity overshoot over much longer distances, such as the encountered in the collector region of the device. এবার ডান দিকের কালেক্টর নিয়েও কথা বলছে আর কি। Although the base transit time is important in improving the frequency performance of the HBT, the total emitter collector delay time, এই যে আরেকটা টার্ম ছিল তাই না, আমরা যখন ফ্রিকোয়েন্সি রেসপন্সের গ্রাফ ইকুয়েশন লিখছিলাম তখন অনেকগুলা টাও ছিল, টাও ওয়ান, টাও টু, তো তার মধ্যে আমরা বেসটাকে নিয়ে কাজ করছি। আরেকটা টাইম আছে হচ্ছে, সেটা হচ্ছে টাও ইসি, is the important quantity. The emitter collector delay time depends on the parameters other than the base transit time, such as the base collector depletion rate transit time. তার মানে এমিটার, বেস, কালেক্টর, তো এমিটার বেস এর মাঝখানে একটা ট্রানজিশন রিজিয়ন, বেস কালেক্টরের ওখানে একটা ট্রানজিশন রিজিয়ন। তাহলে এখানে বলছে বেস কালেক্টর ট্রানজিশন রিজিয়ন, এই যে এই ভদ্রলোক ডিপ্রেশন রিজিয়ন, সেটার এখানে একটা টাইম লাগবে, এই টাইমটাও ইম্পর্টেন্ট আর কি। দেয়ারফর অপটিমাইজেশন অফ দ্য বেস ট্রানজিট টাইম অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট, এই এখানকার ট্রানজিট টাইমটা খালি না, এটাও লাগবে, এবং তখন হাই ফ্রিকোয়েন্সি পারফরমেন্সটা আরো অপটিমাইজ করা যাবে, আরো ওটা নিয়ে কাজ করা যাবে আর কি। তো এই আলোচনার শেষ কোথায় দেখি দাঁড়াও, আচ্ছা এখানে আর দরকার নাই। তো প্রডিউস হাই ইলেকট্রিক ফিল্ড দ্যাট লিড টু ইন্টারভ্যালি ট্রান্সফার, এই তো এই কথাগুলাই মোটামুটি রিপিট হয়েছে। আর ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল অ্যানালাইসিস হচ্ছে, বিভিন্ন লোকের রিসার্চ পেপার নিয়ে এখানে কাজ হয়েছে, এগুলা দেখো। এরপরে আমরা একটা চ্যাপ্টারে যাব, সেটা হলো হাই ফ্রিকোয়েন্সি পারফরমেন্স অফ এইচবিটি। তো এটার আগে আমরা রোল কলটা করি। রোল 1-13 ইয়েস স্যার। কে? রোল 1 স্যার। রোল 1 তো আসো না মাঝে মাঝে। স্যার ওই সমস্যা থাকে স্যার। আচ্ছা 71-72 স্যার প্রেজেন্ট 71 So 72, sir. হ্যাঁ 71ও মাঝে মাঝে আসো না, 72 আসছে ঠিক আছে, মানে 71 মাঝে মাঝে না, মানে রিসেন্টলি একদিন আসো না। লাস্ট একদিন স্যার। 79-80 স্যার 80। 79 কি আবার পরে আসবে? তারপর 81, Yes, sir. 83, 79 আসছে, থ্যাংক ইউ। Now, sir, 83 80, sir. আছো, থ্যাংক ইউ। 83 স্যার। 83 আছে, 79 আছে। আছে। হ্যাঁ এখন পর্যন্ত রোল 13 ছাড়া সবাই আছে। আচ্ছা স্যার 87, রোল 13 স্যার আসবে Yes, স্যার, sir. ওর একটু জুমের প্রবলেম হইছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে 87 আসছে। জি স্যার আসছি। 100, Yes, sir. 129, Yes, sir. 152, প্রেজেন্ট স্যার। 63, ইয়েস স্যার। 64। প্রেজেন্ট স্যার। ফাহাদ সাইফ, প্রেজেন্ট স্যার। ফাহাদ সাইফ অনেকদিন আসো নাই। অনেকদিন না তো স্যার, গতকালকে আমি কমেন্ট করছিলাম, আমার মাইকটা প্রবলেম করতেছিল। আচ্ছা আচ্ছা, তার আর- আগের দিন আসো নাই তাহলে 31 তারিখ। না স্যার, মানে আমার মেইন প্রবলেম হয় হচ্ছে মাইকে মাঝে মাঝে প্রবলেম করে, আমি তাছাড়া লাস্ট 2 উইকে মনে হয় একটাও মিস দেইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা যেটা হচ্ছে যে আমাদের কুইজ 3 নিয়ে ক্লাসরুমে তো দিছি একটা ইয়া না, পাইছো? জি স্যার। জি স্যার। টপিকস এর লিস্ট, প্র্যাকটিস এক্সাম্পলের লিস্ট দিয়েছি। আর তোমরা কি ইমেল করছো বললো, এটা কোথায় করছো আমাকে একটু বলো তো বাবা, আমি তো খুঁজে পাই না। কি নাম, মানে কি নামে আসছে? আমার 152 রোল দিন পাঠাচ্ছি। 152 আগে কি? 170105 170105 152 স্যার। 152, তারপর @ও দিতে হবে, এটা মানে os.edu হ্যাঁ @os.edu রাইট, houst.edu। কিন্তু শাবাব জামা, নো সাবজেক্ট, অনারেবল এহতেশামুল স্যার, ওরে বাবা বিরাট ইতিহাস। আচ্ছা এই ইতিহাস লিখতে লিখতে তুমি তো ঘুরে আসতে পারতা রাঙামাটির থেকে।
আচ্ছা, we are doing all the I on behalf of the students I would like to let you know that we want to have a 1 week's recreational আচ্ছা এগুলা দেওয়ার মালিক আমি না বুঝছো। Sir, we are almost at the end of our undergrad phase and we have not been able to second the last semester in university. হ্যাঁ আমি জানি তোমাদের ফোর স্টুডেন্টদের স্পেশাল ফিলিংস থাকে, এটা আমি জানি, কিন্তু মাঝে মাঝে স্বাস্থ্যবিধির কথা, নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হয় আর কি। কারণ তোমরা যদি নিজেরা সুস্থ না থাকো, বেঁচে না থাকো, তাহলে এই একটা ভিজিট দিয়ে কি লাভ? মানে জীবনে তো অনেক ভিজিট আসবে আর কি, সেটাই বলতেছি। তোমরা নিজেরাও গেট টুগেদার করতে পারো নিজেদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পরে আর কি। আচ্ছা, দ্যাটস ওয়াই উই ওয়ান্ট টু হ্যাভ এ 1 week break. We will together during this entire time. We are making precautionary measures. এগুলা সব ইউনিভার্সিটিকে জানাও, আমাকে বলে লাভ নাই। তো 19 থেকে 23, আচ্ছা, we have already communicated with honorable head of the department. He expressed his positive. আচ্ছা, তাহলে তুমি তো ভালো বলছেই, আমি তোমাদের কাছ থেকে জেনে রাখলাম। ঠিক আছে, সমস্যা নেই। স্যার যদি বলে থাকে, তোমরা ইমেলে যা জানাইছো, আর শাবাব জামানকে তো চিনি, উনি তো ইয়ে করার কথা না, মানে পজিটিভলি কথা বলার কথা। তো আমার কথা হলো যে যদি ইউনিভার্সিটি অনুমতি দেয়, তোমরা যদি যাও, এবং তাহলে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে ঠিকমতো চলতে হবে, কোন রকম আর ওই যে কোন রকম অ্যাডভেঞ্চার করতে যাবা না আর কি। এখন জাস্ট তোমরা একসাথে করতে চাচ্ছ থাকো, কিন্তু সেটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, স্বাস্থ্যবিধি মেনে। আর টিকার কি অবস্থা তোমাদের, যে যারা যাচ্ছ এর মধ্যে কত% টিকা আছে? স্যার আজকে দিলাম একটা স্যার। তুমি তো কিন্তু তোমাদের এই স্ট্যাটিস্টিক্স নিছো নিজেদের মধ্যে, ভাই আপনি দিছেন নাকি কিনা কেউ বলে না, দিলেও বলে না। স্যার আমাদের একটা গুগল ফর্ম আছে ভার্সিটি থেকে, ওখানে স্যার আছে, মানে কারা দিচ্ছে, কারা দেয় নাই, কারা এক ডোজ পাইছে, সেটা কারা বুঝছি, একটা ডোজ মানে আমার কথা হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা জানো নাকি? স্যার অলমোস্ট মিনিমাম সবাই এক ডোজ হলেও পাইছে, আর আচ্ছা, অনেকে ডাবল এক ডোজ ডোজ হয়ে গেছে। মোটামুটি 100%ই পেয়ে গেছো, তাই তো? তাহলে এটা কিছু একটা মানুষ পজিটিভ। পায়নি স্যার, যাদের মানে আইডি কার্ডে প্রবলেম হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে যারা টিকা নেও নাই, তারা একটু যদি না যাও তাহলে ভালো হতো। আর গেলেও খুবই সতর্ক থাকতে হবে, অন্যদের চেয়ে তাদের বেশি সতর্ক থাকতে হবে। মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং, একেবারে জড়াজড়ি কোলাকুলি এসব বাদ। এই তারপরে ওটা কি বলে, স্যানিটাইজার নিয়ে যাওয়া সবাই, যদি ইউনিভার্সিটি তোমাদের অ্যালাউ করে। আর হচ্ছে হ্যান্ডশেক ট্যান্ডশেক এগুলো বাদ, পরিস্থিতি অনুযায়ী এগুলো করতে হবে। জীবনে বহুবার হ্যান্ডশেক করতে পারবা, আরো ওগুলো নিয়ে চিন্তার কিছু নাই। আর হচ্ছে যে তোমাদের সাবজেক্ট টিচাররা দের সাথে নিজেরা অ্যাডজাস্ট করে নিতে হবে, যে কোনো ক্লাস মিস দেওয়া যাবে না আর কি। এটা কিভাবে অ্যারেঞ্জ করবা তোমার স্যার আর তোমরা বুঝে নিবা। আর আমি আমার মানে ওই সময় কি করব না করবো সেটা তোমাদের সাথে কালকে তো আরেকটা ক্লাসে দেখা হবে, তারপর পরীক্ষার দিন তো দেখা হচ্ছে আবার নাকি? 13 তারিখ পর্যন্ত আসো তোমরা, তাই না? জি স্যার। জি স্যার। 13 জি আসো, স্যার, 14 তারিখ পর্যন্ত স্যার 14 আমরা আছে, কাজে এগুলোর ব্যাপারে 14 তারিখ কথা বলা যাবে, কতটুকু সিলেবাস আগায়, কতটুকু বাকি থাকে, এগুলা নিয়ে পরবর্তী প্ল্যান করা যাবে আর কি। আর তোমাদের অ্যাসাইনমেন্টটা কবে জমা দেওয়ার কথা? মানে কোথায় জমা দেবো বা কয় তারিখের মধ্যে স্যার? 30 তারিখ দিলের মধ্যে হলে ভালো হয়, দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে দিয়ে দাও 30 তারিখ। স্যার অ্যাসাইনমেন্ট তো স্যার পোস্ট করেন নাই। পোস্ট না করলে করবা না? না মানে না স্যার স্যার, কোথায় আমরা সাবমিট করবো? সেটাই আর কি, কোথায় সাবমিট করবো না। সাবমিট করবা, আমাকে ইমেলে পাঠিয়ে দিও। ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো এখন। স্যার ইমেল স্যার জানি স্যার। হ্যাঁ, ইমেলে দিয়ে দিও, আমি কোনো লিংক দিচ্ছি না। দুইটাই স্যার কি তাহলে 30 সেপ্টেম্বরের মধ্যে ইমেলে পাঠিয়ে দিও আর কি। হ্যাঁ, দুইটাই একসাথে পাঠিয়ে দেবো দুইটাই একসাথে পাঠিয়ে দাও, তাহলে তোমাদেরও ঝামেলা কম, আমার এমনি সেমিস্টারের ক্লাস শেষ কবে? স্যার 7 তারিখ। 7 তারিখে। তাহলে 30 তারিখ দিলে এর মধ্যে আমি দেখে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট টপিকস হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। বলো। অ্যাসাইনমেন্ট স্যার গ্রুপে সাবমিট করবো না ইন্ডিভিজুয়াল? তোমাদের না 3 জন করে গ্রুপ করে দিছিলাম না ইয়া? জি স্যার, তাহলে কি স্যার গ্রুপে সাবমিট করবো? হ্যাঁ, গ্রুপেই তো স্যার করবা। গ্রুপে করবে না ইন্ডিভিজুয়াল মানে আপনি গ্রুপে তো গ্রুপে বলছিলেন 3 জনে মিলে গ্রুপ না? স্যার আপনি গ্রুপটা বলছিলেন যে স্যার, মানে গ্রুপ আপনি বলছিলেন যে যেই রোল গুলো যা হচ্ছে তারা যেন সেটা করে, গ্রুপ বলেন স্যার মানে রোল অনুযায়ী ভাগ করা ছিল, কিন্তু এক একজনেরটা এক একজনকে করতে হবে। এটা বলছিলেন, মানে আমি তো গ্রুপে করিনি তাই স্যার।
তোমরা মানে যেভাবে করছো দিলেই হইলো তোমাদের। আমি দেখি দাঁড়াও কি বলছিলাম। হ্যাঁ, যে ও লাস্ট ডিজিট দিয়ে বলছিলাম না? লাস্ট ডিজিট লাস্ট জাস্ট ডিজিট বলে 1 দিছিল। 2 হলে একরকম, 3 4 হ্যাঁ 5 6 হলে একরকম, একদম 7 8 দিস। 9 তাহলে তো ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল 1 2 3 4 5 6। তো তোমাদের ইমেলে 15-20টা নেওয়া যাবে, অসুবিধা নেই, সমস্যা নেই। ইমেলে 2টা করে ফাইল অ্যাটাচ করে পাঠাই দিও তাহলে হবে। ঠিক আছে। তাহলে কি স্যার এই অ্যাসাইনমেন্ট কি স্যার ইন্ডিভিজুয়াল করব? কি স্বভাব ইন্ডিভিজুয়াল না? স্যার ইন্ডিভিজুয়ালি মানে পড়া হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি করবা। ইন্ডিভিজুয়ালি করে একজনের সাথে আরেকজনের জন্য অ্যাসাইনমেন্টে তো একটা কি ছিল, প্রোগ্রামিং করা। হ্যাঁ স্যার এক একজনের এক একটা মানে হ্যাঁ, তো প্রোগ্রামিং কি প্রোগ্রাম। তোমরা আউটপুট পর্যন্ত যেতে পারছো? স্যার মানে মানে পুরোটা তো সবাইকে দেয়নি স্যার, যেমন স্যার আউটপুট মানে যার যেটা অংশ প্রোগ্রামিং কোডিং গুলো বের করতে পারছো? ফ্লো মানে স্যার, চার্ট কোডিং। হ্যাঁ প্রোচার্ট গুলো হচ্ছে মানে ফ্লো চার্ট তো কোডিংটা দেওয়াই এখনো। ছিল, কোডিং হ্যাঁ কোডিং করার, হ্যাঁ, জি স্যার। ইকুয়েশন গুলো দিয়ে। আউটপুট আর বের করতে পারছো ওই যে স্যার ম্যাটল্যাব দিয়ে? স্যার এখনো পুরোপুরি আউটপুট আসেনি, মানে ওটা একটু আরেকবার practice আউটপুট করতে এনে গ্রাফ ট্রাফ একটু দেখাতে হবে যে আমি সলভ করে এটা করছি। হবে, স্যার। আর আরেকটা ছিল স্যার মন্টে কার্লো, আর মানে হুম, দুই গ্রুপ, হ্যাঁ, দুইটাই ইয়ে করেছিলেন, একটা গ্রুপ। তিনটা আর একটা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট, ফাইনাইট ডিফারেন্স। জি স্যার। তো ওইটাও তো তোমাদের, ওটা কি, ওটা মনে হয় জেনারেলাইজ ডিসকাশন করতে বলছিলাম নাকি? জি স্যার ডিসকাশন মানে করছিলাম ওটার কি ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ওটা তো মোটামুটি লেখলা। কিন্তু তাহলে উম, আলাদা দেওয়াই ভালো মনে হয় নাকি? কিন্তু একজনেরটা সেম হয়ে গেলে মুশকিল আর কি। আপনি গ্রুপে দিতে বলছিলেন শুরুতে। এখন বলে আবার গ্রুপে দিতে বলছিলাম। স্বভাব কি বলছিলাম আমার মনে নাই। স্যার পরেরটা বলছিলেন যে যদি গ্রুপে আমরা করতে চাই, প্রথমটা গ্রুপের কথা বলেন, পরেরটা তো মানে হ্যাঁ, মন্টে কার্লো। গ্রুপে করা কি তোমাদের জন্য ডিফিকাল্ট হবে, ম্যাচ মিট করা? স্যার এখন তো আসলে মিট করি না আমরা, তো আচ্ছা, তাহলে আলাদা আলাদা দিয়ে দাও, অসুবিধা নেই। যে মিট করে ডিসকাস করতে পারবে করবে, আর প্রত্যেকে আলাদা দাও, কিন্তু একজনের সাথে আরেকজনের জন্য কপি পেস্ট না হয় আর কি, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হাই ফ্রিকোয়েন্সি পারফরমেন্সে যেতে পারি। In this session, we discuss the high frequency behavior of HBT. Generally, intrinsic high frequency models used for HBTs are the same as those for BJT. আচ্ছা, তাহলে আমাদের তো বিজেটি বলতে হোমো জাংশন বুঝাইছে, পিএনপি একই ম্যাটেরিয়াল। এবং ইন্ট্রিনসিক হাই ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝাইছে বুঝলাম না, কারণ বিজেটি মানেই তো 3টা পিএনপি হবে। আচ্ছা, যাই হোক, the only significant difference in the AC response of the two devices comes from the effects of non-stationary transport behavior described, যেটা এতক্ষণ করা হয়েছে, এবং সেটার কিছু অংশ আমি বাদ দিছি, দরকার হলে আবার যাওয়া যাবে। Since these effects cannot readily be included in analytical models of the device, for simplicity we restrict our discussion to the intrinsic model. আচ্ছা, the common emitter configuration is the most generally employed BJT with RF amplifier, ঠিক আছে। তাহলে কমিউনিকেশন সিস্টেমের এখানে যাচ্ছে। ফর লো ফ্রিকোয়েন্সি অপারেশন অ্যান্ড এইচবিটি অ্যান্ড মোর জেনারেলি এইচবিটি ক্যান বি রিপ্রেজেন্টেড এজ এ সিম্পল two-port network characterized by 4 network parameters. এটা বক্স 4.5.1 এ বলা হয়েছে। এই যে তোমাদের এই জিনিসগুলো তো তোমরা এইচ প্যারামিটার পড়ছোই। তো ভোল্টেজকে এখানে V1 H1, এটা এইচ প্যারামিটার যে অংশটা তোমরা বিজেটিতে 2 তে মনে হয় পড়ছো, 2 অথবা 2 এ পড়ছো, ওই জিনিসটা এখানে আনছে। আচ্ছা, তো সেটাকে বলছে যে these parameters are called hybrid parameters since they are all not dimensionally the same, ঠিক আছে। তো based on the results derived in the low frequency behavior of BJT, যেটা তোমরা ইলেকট্রনিক্স থেকে রিকল করতে পারো, in the common emitter configuration in box 4.5.1, যেটা এখানে ওরা আবার দেখাইছে, তার মধ্যে ব্যাখ্যাগুলো দিয়ে দিছে, এগুলো সবই তোমরা জানো। H11 কে কি বলে, তারপর এটা যে গেইন বলে, কোনোটাকে ইম্পিডেন্স বলে, কোনোটাকে কন্ডাক্টেন্স বলে, কোনোটাকে অ্যাম্পলিফায়ার গেইন বলে, এগুলা জানো। তো এই ডিসকাশনটা শেষ করে ফিগার 4.1.1 এর বি, এটা কোথায়, সরি 4.1.1 এর বি তো অনেক আগে মনে হয়।
বহু আগে দেখায়নি কি বলতে চাচ্ছে। আর দাঁড়া, আচ্ছা তাহলে আজকে তো টাইম মনে হয় শেষ। কোথায় ছিল, আমি ইকুয়েশনে গেছিল না, ফিগার ফিগার 4.1.1 না? আরে কোথায় ভদ্রলোক, এটা এটাও 2, আরেকটু হলে যেতে হবে। এটারে ঘুরাই এখন না, এটাই তো 4.1.1। বুঝছি, 3টা কনফিগারেশনের ছবি যে এটার জন্য এত দূর আসতে হইলো, এটা তো আমরা জানি। আচ্ছা এখন কোথায় ছিলাম সেখানে আবার যাই, বেশি চলে গেলাম। এইচ প্যারামিটার নিয়ে চলছিল না? এটা নিয়েছিলাম। আচ্ছা তারপরে এখানে বলছে, পরের পেজে গিয়ে বলছে 1.1 এর বিতে ওখানে ওই বুঝছি কোন একটা কনফিগারেশনে গেছে কম ব্যামিটার বেসতে, সেখানকার ভোল্টেজ কারেন্টের স্পেশাল কেস গুলো বলছে, সেখানকার ইনপুট আউটপুট এগুলো তোমরা বহু পড়ছো 1.1.2 তে থাকতে। তো ওই জিনিসগুলা বলে তারপরে এই যে স্মল সিগন্যাল কারেন্ট আইসি ক্যান বি এক্সপ্রেস অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল কারেন্ট। হ্যাঁ, ওই যে তোমার স্টেডি স্টেট ট্রানজিয়েন্ট এই ভ্যালুগুলো যেগুলো ছিল ওগুলো বলছে ডিসি কারেন্ট, তারপরে এখানে অল্টারনেটিং, সরি ওই ডিসি কারেন্ট আর অল্টারনেটিং অংশটা ছিল। হ্যাঁ, তো এটাকে এভাবে ফাংশন অফ এদের রিপ্রেজেন্ট করছে, ভিভি কে রিপ্রেজেন্ট করছে। তারপর স্মল সিগন্যাল অপারেশন, ফার্স্ট টার্ম এক্সপ্রেশন আইসি এন্ড ভিভি অ্যাবভ ক্যান বি এক্সপ্যান্ডেড অ্যাবাউট দ্য ডিসি অপারেটিং পয়েন্ট। এখানে এটা কিন্তু ডেল, এদের যেমন অনেক গন্ডগোল আছে তেমন এই অংশটা কিন্তু ডেল আইসি বাই ডেল ভিসি। আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমি ইনশাল্লাহ আগামীকালকে আগাবো যতদূর যাওয়া যায়। তা আজকে এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নমস্কার। সালাম। নমস্কার।